বন্ধুরা, আমার নাম সুরজিৎ। আমার চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাতে তোমাদের স্বাগত। আজকে আমরা জেনারেটিভ এআই কি সেটা আ আলোচনা করব। আমরা জেনারেটিভ এআই এর সংজ্ঞাটিকে একদম সহজ ভাষায় শব্দে, শব্দে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝবো জিনিসটা কি। তো এখানে তোমরা সংজ্ঞাটা দেখতে পাচ্ছ। এখানে ইংরেজিতে আছে। এটা আমি বাংলাতে পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো। জেনারেটিভ এআই। তো প্রথমে টার্ম জেনারেটিভ এআই টার্মটা যদি আমি বিশ্লেষণ করি, তো এখানে আছে জেনারেট। জেনারেট মানে হলো তৈরি করা বা সৃষ্টি করা। প্রিন্টার প্রিন্টার ডকুমেন্ট জেনারেট করে, ক্যামেরা ফটো জেনারেট করে, ক্যামেরা দিয়ে আমরা ফটো তুলি, তো ক্যামেরা ফটো জেনারেট করে। সেই রকমই জেনারেটিভ এআই জেনারেট করে, নতুন কিছু তৈরি করে। এবার এআই এআই জেনারেটিভ এআই ইজ টাইপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, যেটা তৈরি করা, আর ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। এটা মানুষের বুদ্ধিমত্তার মতোই কাজ করতে পারে, এমনই কম্পিউটার সিস্টেম। যেরকম চ্যাট জিপিটি হলো জেনারেটিভ এআই। যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। আমি উদাহরণ দিয়ে জিনিসটা পরে দেখাবো। গুগল ট্রান্সলেট ভাষা অনুবাদ করে, সেলফ ড্রাইভিং কার রাস্তা চিনতে পারে। তাহলে জেনারেটিভ এআই হলো আহ, এক বিশেষ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা নতুন কিছু জিনিস তৈরি করতে পারে। এটা ট্র্যাডিশনাল যে এআই আছে তার থেকে একটু আলাদা, কারণ ট্র্যাডিশনাল এআই কী করে, ট্র্যাডিশনাল এআই কোথাও আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে কোনো তথ্য স্টোর আছে, সেটাকে আহ, উদ্ধার করে নিয়ে আসতে পারে, কিন্তু জেনারেটিভ এআই এগুলোকে তৈরি করতে পারে। তো জেনারেটিভ এআই এর আরও উদাহরণ হলো, ও গল্প লিখতে পারে, ছবি আঁকতে পারে, গান বানাতে পারে, কোড লিখতে পারে। এখানে সেই জিনিসটাই বলা আছে যে দ্যাট ক্রিয়েটস নিউ কন্টেন্ট, মানে যা নতুন কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করতে পারে, যেমন নতুন আর্টিকেল, নতুন স্টোরি, ইমেজ, ভিডিও, মিউজিক, কোড। টেক্সট, ইমেজ, মিউজিক, ভিডিও, কোড। যেমন আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাই। তো এখানে আমি চ্যাট জিপিটিতে চলে এসেছি। চ্যাট জিপিটি হলো জেনারেটিভ এআই এর একটা উদাহরণ। তো এখানে তুমি যদি প্রম্পট দাও যে একটি ছেলের গল্প লেখো, তাহলে জেনারেটিভ এআই তোমাকে আহ, গল্প লিখে দেবে। যেমন স্বপ্নবাদ ছেলে অর্ণবের গল্প, এটা জেনারেটিভ এআই নিজে নিজেই তৈরি করছে। ওরা দেখতে পারো। একটি ছিল ছোট্ট গ্রাম, সেই গ্রামে অর্ণব নামে, এইরকম ভাবে গল্পটা লিখে দিচ্ছে, যেরকম আমরা গল্প পড়ি আর কি। তো নেক্সট আমি যদি দেখি, এটা কি জেনারেট করতে পারে, ইমেজ জেনারেট করতে পারে। দেখা যাক ইমেজ এটা কিভাবে জেনারেট করে। আমি চ্যাট জিপিটিকে বললাম যে একটি মহাকাশে উড়ন্ত বাঘ আঁকো। তো এটি দেখতে পাচ্ছ, এটা একটা ইমেজ জেনারেট করছে আমার জন্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এটি আমি যেরকমভাবে বলেছিলাম যে একটি মহাকাশে উড়ন্ত বাঘ আঁকতে, তো চ্যাট জিপিটি আমাদের সেই রকম একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। পরবর্তীটা মিউজিক জেনারেট করতে পারে, ভিডিও জেনারেট করতে পারে। তো এটাও আমি দেখাচ্ছি। আমি এবার চ্যাট জিপিটিকে বলবো যে আমাকে একটি শান্ত পিয়ানো মিউজিক তৈরি করে দাও।
তো এখানে আমাকে একটি শান্ত মিউজিক তৈরি করে দিয়েছে। তো এইটাকে আমি সেভ করছি এখানে। আমি তোমাদের এটা প্লে করে শোনাবো। এটা আমার এখানে পিচফুল পিয়ানো ডট ওয়েব এইটি তৈরি করেছে। এটা যদি আমি প্লে করি, তোমরা শুনতে পাচ্ছ। তাহলে এইভাবে জেনারেটিভ এআই হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা নতুন কন্টেন্ট বা নতুন জিনিস আমাদের তৈরি করে দিচ্ছে। যেমন আমি দেখালাম টেক্সট তৈরি করে দিচ্ছে, ইমেজ, মিউজিক, একটা ভিডিও তৈরি করে দিতে পারে, কোড তৈরি করে দিতে পারে। তো এই পার্টটা আমাদের বোঝা হয়ে গেল। নেক্সট আমরা বুঝবো যে এটা কিভাবে এই কন্টেন্টগুলো তৈরি করে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে বাই লার্নিং স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন। তো বাই লার্নিং মানে এটা শেখে, মানুষ যেমন শেখে এআইও তেমন শেখে। যখন শিশুকে যদি তুমি আজ একটা বিড়ালের ছবি দেখাও, সে বিড়াল চিনতে পারবে। এআইকেও এরকম অনেক উদাহরণ দিয়ে শেখানো হয়েছে। আর এখানে স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন, তো স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন হলো স্ট্যাটিস্টিক্স থেকে এসছে। স্ট্যাটিস্টিক্স মানে সংখ্যাভিত্তিক বিশ্লেষণ। আর প্যাটার্ন মানে হলো যে কোনো নিয়মের বারবার রিপিট হওয়া বা পুনরাবৃত্তি হওয়ার আচরণ। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, ১, ২, ৩, ৪। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটা হলো সংখ্যার প্যাটার্ন। এখানের প্যাটার্নটা হলো পরবর্তী সংখ্যা আগের সংখ্যার থেকে ১ বেশি বা আগের সংখ্যা পরের সংখ্যাটা থেকে ১ কম। তো এইটা হলো এইটার প্যাটার্ন। বা স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন মানে হলো ডেটার মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনামূলক নিয়ম। তো এটা হলো সংখ্যার প্যাটার্ন। সেরকম আমি যদি একটা বাংলা বাক্যের প্যাটার্ন তোমাদের দেখাই যে আমি ভাত ড্যাশ, এই ড্যাশ এখানে কি হবে? এখানে হবে আমি ভাত খাই। তো পরের শব্দ হলো খাই। তো এআই এই জিনিসটাই বুঝে যায় লক্ষ লক্ষ বাক্য দেখে। যেরকম আমি, এরপরে হবে ভাত, এরপরে হবে খাই। এই জিনিসটা, এটাই হলো স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন। তো তারপরে যদি আমি দেখি বাই লার্নিং স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন ফ্রম ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা, ফ্রম ম্যাসিভ অ্যামাউন্ট অফ এক্সিস্টিং ডেটা। ম্যাসিভ অ্যামাউন্ট অফ এক্সিস্টিং ডেটা, এক্সিস্টিং ডেটা মানে হলো যে ডেটা অলরেডি আছে আমাদের। কোথায় আছে? এই যেমন বইয়ে আছে, ওয়েবসাইটে আছে, ব্লগ, ছবি, ভিডিও, কোড, এইসব জায়গায় আমাদের ডেটাগুলো অলরেডি আছে, এক্সিস্টিং ডেটা। আর সেগুলো হলো হিউজ অ্যামাউন্ট, ম্যাসিভ অ্যামাউন্টসে আমাদের আছে। এই ম্যাসিভ অ্যামাউন্টস ডেটা হলো আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমকে দেওয়া হয়েছে, যাতে ও সেইগুলো থেকে এআই শিখতে পারে যে আমার 1 এর পরে 2 আসবে, 2 এর পরে 3 আসবে। আমি, আমির পরে ভাত, ভাতের পরে খাই। এইরকমভাবে এআই বিশাল পরিমাণ যে ডেটা আছে, সেখান থেকে বিভিন্ন প্যাটার্ন দেখে শেখে। তাহলে জেনারেটিভ এআই হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের বুদ্ধিমত্তার মতো কাজ করে, যেটা দ্যাট ক্রিয়েটস নিউ কন্টেন্ট, যেটা নতুন কিছু তৈরি করতে পারে বা নতুন টেক্সট, গল্প তৈরি করতে পারে, নতুন ছবি তৈরি করতে পারে, গান তৈরি করতে পারে বাই লার্নিং স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন। মানে একই রকমের প্যাটার্ন বুঝে বা দেখে, যেটা অলরেডি তাকে দেওয়া হয়েছে এবং এক্সিস্টিং ডেটা আগে থেকে থাকা বই, ওয়েবসাইট, ব্লগ, ছবি, ভিডিও এগুলো থেকে এই ডেটাগুলো তাকে দেওয়া হয়েছে যাতে প্যাটার্ন দেখে সে এইগুলো চিনতে পারে বা বুঝতে পারে। পরের বাক্যে যদি যাই, এখানে কি লেখা আছে? রেদার দেন সিম্পলি রিট্রিভিং স্টোরড আনসার। তো এখানে রিট্রিভিংটা আমাদের বুঝতে হবে। রেদার দেন মানে শুধুমাত্র পরিবর্তে, মানে রিট্রিভিং খুঁজে বের করা। খুঁজে বের করা বা সংরক্ষিত কোনো জিনিস থেকে উত্তর বের করার পরিবর্তে এটা নতুন নতুন জিনিস জেনারেট করে।
এবং রিট্রিভিং ব্যাপারটা হলো, ধরুন আপনার একটি ডেটাবেস আছে, মানে যেখানে ডেটা স্টোর থাকে বা কোনো কিছু তথ্য আমরা স্টোর করে রেখে দিই। যেরকম ক্যাপিটাল অফ ইন্ডিয়া নিউ দিল্লি, এটাকে আমি ডেটাবেসে স্টোর করে রেখে দিয়েছি। কেউ এসে জিজ্ঞেস করলো যে ইন্ডিয়ার ক্যাপিটাল কী? তাহলে সে ওই স্টোর যে জিনিসটা আছে ওখান থেকে বলে দিল যে ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি। এইটা হলো রিট্রিভাল। তো জেনারেটিভ এআই কী করে? এইভাবে কাজ করে না। এটি মুখস্থ করে না, মুখস্থ করা উত্তর খুঁজে আনে না। ও রাদার দ্যান সিম্পলি রিট্রিভিং আনসার, ইটস জেনারেটস। তো এটা জেনারেট করে। ইটস জেনারেটস নোভেল আউটপুটস। নোভেল মানে নতুন বা আগে কখনো না থাকা ফলাফল বা উত্তর এটি নিয়ে আসে। যেরকম আমি দেখিয়েছি যে একটি ছেলের গল্প লেখো, তো এটি গল্প লিখে দিল। বা একটি মহাকাশে উড়ন্ত বাঘ আঁকো, তো এতে বাঘের একটা ছবি এঁকে দিল। তো এইরকমভাবে এই গল্পটি হয়তো আগে কোথাও ছিল না, ও নিজেই জেনারেট করেছে গল্পটি। আর এটি কিভাবে পড়ে? এই যে নোভেল আউটপুটস কিভাবে জেনারেট করে? মিরর দ্য প্যাটার্নস ইট ওয়াজ ট্রেন্ড অন। মিরর দ্য প্যাটার্নস মানে হলো অনুকরণ করা বা নকল করা। যে নিয়মগুলো এআই শিখেছে সেইগুলোকে নকল করে, মানে এআইকে যেরকমভাবে ট্রেন করা হয়েছে, এআই হাজার হাজার গল্প পড়ানো হয়েছে, হাজার হাজার বইয়ের তথ্য দেওয়া হয়েছে, তো সেখান থেকে ও গল্পটিকে নিজের মতো করে লিখেছে। তাহলে এই গল্পের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে, চরিত্র থাকবে, ঘটনা থাকবে, শুরু শেষ থাকবে, কারণ এইগুলোই হলো গল্পের প্যাটার্ন। এইখানে দেখতে পাচ্ছ যে এখানে গল্পের একটা হেডলাইন আছে, গল্পের প্যাটার্ন অনুসরণ করেছে। শুরু আছে, একটি ছিল ছোট্ট গ্রাম, এইভাবে গল্পের শুরু আছে। এর চরিত্র আছে, অর্ণব বলে চরিত্র। এর ঘটনা আছে, যেরকম এখানে এই যে ঘটনাটাকে বিবরণ করেছে। আর এর শেষে গল্পের শিক্ষা আছে, মোরাল আছে। তো এইরকম প্যাটার্ন দেখে এআই নতুন নতুন জিনিস জেনারেট করে। তো এআইকে এইরকম লক্ষ কোটি কোটি উদাহরণ দিয়ে শেখানো হয়েছে, ট্রেনিং করা হয়েছে বিভিন্ন বই থেকে, ওয়েব পেজ থেকে, ছবি থেকে, কোড থেকে। তো এখন যদি পুরো সংজ্ঞাটাকে আমি বুঝিয়ে বলি, তো সেটা হবে জেনারেটিভ এআই হলো এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যে মানুষ যেরকমভাবে ভাবে সেই রকমভাবে জেনারেটিভ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, কম্পিউটার ভাবতে পারে, যা বিশাল পরিমাণ বিদ্যমান ডেটা, মানে অলরেডি যে ডেটাগুলো আমাদের আছে, বিভিন্ন ওয়েবসাইট, বই, বিভিন্ন বিভিন্ন ধরনের ব্লগ, সেখান থেকে প্যাটার্ন শিখে নতুন লেখা, ছবি, গান, ভিডিও তৈরি করতে পারে। আর এটি শুধু মুখস্থ উত্তর বা স্টোরড যেসব ডেটা আছে, স্টোরড ইনফরমেশান, সেগুলো থেকে উত্তর খুঁজে বের করে না, বরং যেসব প্যাটার্ন ওকে শেখানো হয়েছে তার ভিত্তিতে, যে আমি ভাত খাই, আমি পরে কী আসবে, সেই রকমভাবে যদি কোশ্চেন করা হয় কার পরে কী আসবে, সেই রকম বিবেচনা করে ও নতুন ও বাস্তবসম্মত কন্টেন্ট তৈরি করতে পারে, যেটা দেখে মনে হবে সেটা কম্পিউটার লেখেনি, যেন কোনো মানুষই লিখেছে। তো এক লাইনে ট্র্যাডিশনাল এআই হলো উত্তর খুঁজে বের করে দেয়, যা অলরেডি স্টোর আছে। আর জেনারেটিভ এআই তাকে ট্রেন্ড করা হয়েছে, প্যাটার্ন দেখেছে, নতুন উত্তর তৈরি করতে পারে, নতুন কন্টেন্ট তৈরি করতে পারে। এখন আমরা এআই এর বিবর্তনের ইতিহাসটা পর্যালোচনা করব, দেখব যে এআই কীভাবে এতটা উন্নত হলো। এই যে জেনারেটিভ এআই আমি ব্যাখ্যা করলাম, এটি নিজে থেকে কন্টেন্ট তৈরি করতে পারছে। আমি দেখালাম যে এটি গল্প লিখছে, ইমেজ জেনারেট করছে, এটা ভিডিও জেনারেট করতে পারে, কোড জেনারেট করতে পারে, ছবি দেখে চিনতে পারে, এবং সেটা থেকে নতুন কিছু বানাতে পারে। এই যে জিনিসটা, এটা একদিনে আসেনি, এটা ৭০ বছরের গবেষণার ফল। তো এই জিনিসটাই ধাপে ধাপে কীভাবে বিজ্ঞানীরা জিনিসটা, এই সিস্টেমটাকে উন্নত করেছে, সেটাই আমি দেখাবো। এখানে এই যে টাইমলাইন, যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে ১৯৫০-এর দশক থেকে এর অভিযান শুরু হয়েছিল। প্রথমে তৈরি হয়েছিল সিম্বলিক এআই। তো এখানে এই কথাটার মধ্যে সিম্বলিক আছে। সিম্বলিক মানে হলো আমার প্রতীকী, প্রতীকী কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি ছিল এআই একদম প্রথমে শুরুর দিকের কথা। সেই সময় বিজ্ঞানীরা ভাবলেন যে মানুষ যেভাবে নিয়ম মেনে সিদ্ধান্ত নেয়,
তো সেই রকমভাবে যদি কম্পিউটারকে আমরা আ নিয়ম শেখাই, মানে তার মধ্যে নিয়ম স্টোর করে দেয় যে যদি এটা হয় তাহলে এটা হবে। তো সেই রকমভাবেই কম্পিউটারের মধ্যে নিয়ম ঢুকিয়ে দেওয়া হলো। যেখানে যেমন এখানে উদাহরণ যে ইফ রেড লাইট দেন স্টপ। এবং ট্রাফিক সিগন্যালে যদি লাল লাইট জ্বলে তাহলে থামো, যদি সবুজ লাইট জ্বলে তাহলে চলো। তো এইভাবে ধরো একটি রোবট সে হলো এইরকম স্ট্রিক্ট যে রুলসগুলো লেখা হয়েছে সেগুলো ফলো করবে। কিন্তু এইটার মধ্যে সমস্যা হলো বাস্তব দুনিয়া অনেক জটিল। প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা, আলাদা নিয়ম এত লেখা সম্ভব না। তাই এই পদ্ধতিটি খুব লিমিটেড ছিল, সীমিত ছিল। তারপরে ১৯৭০ সালে হলো এক্সপার্ট সিস্টেম। এখানে এক্সপার্ট সিস্টেম এলো ১৯৭০ এ। এইখানে বিজ্ঞানীরা ভেবেছিল যে কম্পিউটারকে যদি একটা বিশেষজ্ঞের মতো আ ভাবানো যেতে পারে। যেরকম একজন রোবট ডক্টর। তাকে আ তাকে রোগের বিভিন্ন মানে হাজার, হাজার রুলস দিয়ে আ সে যদি এক্সপার্ট একজন ডক্টরের মতো ভাবতে পারে, তাহলে সে বিশেষজ্ঞদের কাছে জ্ঞান সংগ্রহ করে কম্পিউটারে ঢোকানো শুরু হলো। তারপর সেই দিয়ে সে সমাধান করত। যেরকম আমি যদি রোবট ডক্টরের কথা ভাবি, এখানে বিশেষজ্ঞদের জ্ঞান যেরকম ফিভার প্লাস কাফ, মানে তোমার জ্বর আর কাশি, তাহলে এটি একটি ফ্লু এর লক্ষণ। এরকম একটা সিস্টেম বানানো হয়েছিল মাইসিন নামে। মাইসিন। তো এটি কী করতো? আ এটি সিস্টেমে এটি কী করতো? এটি রোগীর লক্ষণ দেখে রক্তের রোগ শনাক্ত করত। কিন্তু এটার মধ্যেও দুর্বলতা ছিল। এখানে যেসব রুলসগুলো বা যেসব লক্ষণগুলো কম্পিউটারে স্টোর ছিল, সংরক্ষিত ছিল, সেইটা অনুযায়ী ও নির্ণয় করতে পারত। নতুন কিছু যদি আসতো তাহলে সে নিজে আ শিখতে পারত না বা নিজে থেকে কিছু তৈরি করতে পারত না। প্রতিবার মানুষই নতুন নিয়ম যোগ করতে হতো। এবার ফিভার প্লাস কফের বদলে অন্য কিছু এলো, তাহলে সেটাকে আবার রুল বুকে যোগ করতে হতো। না হলে সে নির্ণয় করতে পারত না। তো এটা গেল এক্সপার্ট সিস্টেম। তারপর ১৯৮০ সালে এলো ফাজি লজিক। এখানে আমাদের ফাজি কথাটা বুঝতে হবে। ফাজি মানে হলো পুরোপুরি আ নির্ণয় নয়, মাঝামাঝি টাইপের। আ যেরকম একটু বা অল্প, হ্যাঁ আর না এর মাঝখানে যদি কিছু হয় সেইরকম। বাস্তব জীবনে অনেক কিছু যেমন ধূসর থাকে। যেমন আমি যদি জিজ্ঞেস করি যে, "বাইরে কি গরম?" তাহলে এটা তুমি বলতে পারো যে একটু গরম বা বেশ গরম বা অসহ্য গরম। তো এই জিনিসটাই হলো ফাজি লজিক দিয়ে বোঝা যায়। না, আমি যদি মানের কথা বলি পুরোপুরি 100% নাও হতে পারে। 0 বা 1 এর মধ্যে নেই। কোনো কিছু 70% সত্যি হতে পারে, 30% মিথ্যে হতে পারে। তো এই ধারণা দিয়েই এই একটা সিস্টেম তৈরি হলো যার নাম হলো ফাজি লজিক। নট জাস্ট ইয়েস, নো, আ লিটল বিট মেবি। ইয়েস, নো এর থেকেও বেশি কিছু। এই ফাজি লজিক হলো ওয়াশিং মেশিনে, এয়ার কন্ডিশনার এবং এই মেট্রো ট্রেনে ব্যবহার করা হয়। ফাজি লজিকের পরে ১৯৮০ সালে হলো এভলিউশনারি অ্যালগরিদম। এইখানে এভলিউশন মানে বিবর্তন। ডারউইন যে বিবর্তনের কথা বলেছে এই বিবর্তনে। আ যেখানে দুর্বলরা টিকতে পারে না আর শক্তিশালীরা বেঁচে থাকে। এখানে কম্পিউটারকে এরকমভাবে ডিজাইন করা হলো ট্রাই, ফেল, ইমপ্রুভ। মানে চেষ্টা করো, ব্যর্থ হয়ে আবার উন্নত হও। সারভাইভাল ফর দ্য ফিটেস্ট কোড। মানে হলো ১ম এ ১০০০টা এলোমেলো সমাধান তৈরি করো। তারপর দেখো কোনগুলো ভালো কাজ করছে সেরাগুলো রেখে বাকিগুলোকে বাদ দিয়ে দাও। সেরাগুলো মিলিয়ে নতুন সমাধান তৈরি করো ও আবার পরীক্ষা করো। এইভাবে কম্পিউটার নিজেই ধীরে, ধীরে সেরা উত্তর খুঁজে পাবে।
তো এইখানে এভোলিউশনারি অ্যালগরিদমে 1980-র দশকে এটার উপর কাজ করা হয়। তো এটার পরে আসে 1990 সালে এনএলপি আর কম্পিউটার ভিশন। এটা খুব গুরুত্বপূর্ণ। এনএলপি, এনএলপি হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো এবারে বিজ্ঞানীরা ভাবলো যে মানুষ যেভাবে ভাষা বোঝে বা মানুষের যে ভাষা সেটা যদি কম্পিউটারকে বোঝানো যায় তাহলে সেটা কীভাবে বোঝানো যাবে। তার জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হলো কম্পিউটারে ইংরাজি বাংলা সব বিভিন্ন ভাষা পড়তে ও বুঝতে শুরু করানো হলো কম্পিউটারকে। এটি ছিল একটা বিশাল ইমপ্রুভমেন্ট। এখানে কম্পিউটার শিখলো এবং পড়লো। যেরকম উদাহরণ হলো গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে সে হলো কম্পিউটারে ভাষা বুঝতে পারে যে ইংরাজি ভাষা ইংরাজি থেকে আমাকে হিন্দি বাংলা কীভাবে করতে হয়। এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের উদাহরণ। শুধু ভাষা না, এই 1990-এর দশকে বিজ্ঞানীরা ভাবলো যদি এই ছবি দেখিয়ে কম্পিউটারকে চেনানো যায় যে এটা কিসের ছবি, বিড়ালের না কুকুরের। তো তার জন্য এলো কম্পিউটার ভিশন। দেখতে পাচ্ছ কম্পিউটার ভিশন রেকগনাইজ এ ক্যাট ইন ফটো, মানে একটা বিড়াল চিনতে শেখানো। সেরকম মানুষের মুখ চিনতে শেখানো হলো। এর একটা উদাহরণ হলো ফোনের ফেস আনলক ফিচার। যাতে ফোনের ফেস দেখে সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তুমি ফোনটা আনলক করছো না অন্য কেউ। এরপরে 2000-এর দশক, মানে 2000 সালে এলো ডিপ লার্নিং, সরি, 2000 সালে এলো মেশিন লার্নিং। তো মেশিন লার্নিংটা কি? আগে মানুষ যেরকম কম্পিউটারকে নিয়ম শেখাতো, এখন কম্পিউটার নিজেই উদাহরণ দেখে সেইসব নিয়ম বের করে। যেরকম লার্নিং ফ্রম এক্সাম্পলস, মানে অনেক অনেক উদাহরণ দিয়ে মেশিনকে শেখানো। যেরকম বাচ্চাদেরকে কোনো জিনিস বোঝাতে গেলে অনেক উদাহরণ দিয়ে বোঝাতে হয়, জিনিসটা বুঝতে পারে। সেই রকম মেশিনকে অনেক অনেক উদাহরণ দিয়ে বোঝানো। যেমন স্প্যাম ফিল্টার, মানে তুমি কম্পিউটারকে 1000টা স্প্যাম ইমেল দেখাও আর 1000টা ভালো ইমেল দেখাও, তারপর যখন তোমার কাছে একটা নতুন ইমেল আসবে কম্পিউটার নিজেই বুঝে যাবে যে কোনটা স্প্যাম আর কোনটা অ্যাকচুয়াল ইমেল। তাহলে কম্পিউটার নিজেই বুঝে যাচ্ছে স্প্যামের বৈশিষ্ট্য কী। তাহলে এইখানে মেশিন লার্নিংয়ে ওকে শুধু ডেটা দাও, বাকিটা সে নিজেই করে নেবে। নেটফ্লিক্স, ইউটিউবে যে তোমার পছন্দ মতো ভিডিও দেয়, নেটফ্লিক্সে তুমি একটা দেখলে সেই রকম পছন্দ মতো সেই রকম ক্যাটাগরির ভিডিও দিলে, এখানে হলো মেশিন লার্নিং কাজ করে। ইউটিউবেও সেম। এগুলো হলো মেশিন লার্নিংয়ের উদাহরণ। এরপর 2010 সালে হলো ডিপ লার্নিং। এই ডিপ লার্নিংটা অনেকটা মানুষের ব্রেনের মতো কাজ করে। মানুষের ব্রেনে যেরকম 86 বিলিয়ন নিউরন আছে, সেটা একটা আর একটার সাথে যুক্ত হয়ে থাকে। বিজ্ঞানীরা এই কাঠামোটাকে পর্যবেক্ষণ করে কম্পিউটারে এইরকম নকল করার চেষ্টা করলো। এইভাবে ওরা নিউরাল নেটওয়ার্ক তৈরি করলো। যেরকম আমাদের ব্রেন লেয়ার একটা অপরটির সাথে যুক্ত থাকে, সেই রকমভাবে কম্পিউটারে নিউরাল নেটওয়ার্ক তৈরি হলো। এখানে স্তরে স্তরে জিনিস শেখানো হয়। যেমন প্রথম স্তরে রেখা চেনে, দ্বিতীয় স্তরে আকৃতি চেনে, তৃতীয় স্তরে আকৃতি দিয়ে মুখ চেনে। তো এইভাবে স্তরে স্তরে জিনিসটা শেখানো হয় বলে এর নাম হলো ডিপ লার্নিং। তো এইভাবেই এই যে শেখাটা, এটা গভীর থেকে গভীরতর বোঝাপড়া তৈরি হয়। তো এই ডিপ লার্নিং ফেজে কম্পিউটার অনেকটাই স্মার্ট হয়ে গেল। এই যুগে কম্পিউটার এত ভালো হয়ে গেল যে গুগল আলফাগো দাওয়া ওকে গো খেলার বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিল। গুগল ফটোসে যেভাবে মুখ চিনে এটাকে ক্যাটাগরি করতে পারে, ওটা হলো ডিপ লার্নিংয়ের একটা উদাহরণ। ডিপ লার্নিংয়ের করে 2017 সালে এলো ট্রান্সফর্মার আর্কিটেকচার। এইটা হলো অনেক বড় সাফল্য ছিল এআইয়ের জগতে। এটা 2017 সালে গুগলের গবেষকরা একটা গবেষণাপত্র প্রকাশ করেছিল। তো সেখানে
অ্যাটেনশন ইজ অল ইউ নিড বলে। এতে তারা অ্যাটেনশন মেকানিজম নামে একটা অসাধারণ কৌশল বের করেছিল। এখানের ব্যাপারটা হলো মানুষ যখন কোনো বাক্য পড়ে তখন সে সব বাক্যে আ মনোযোগ দেয় না। সে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকেই মনে রাখে। যেখানে যেমন আমি এখানে যখন বোঝাচ্ছি এখানে তোমাকে এই সিম্বলিক এর মধ্যে সিম্বলিকটা হাইলাইট করেছি। এক্সপার্ট, সিস্টেমে এক্সপার্ট। এই জিনিসগুলো হলো গুরুত্বপূর্ণ। এনএলপি আর কম্পিউটার ভিশনে এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা গুরুত্বপূর্ণ। ডিপ লার্নিং এ ডিপ জিনিসটা কিভাবে গুরুত্বপূর্ণ। তো এইভাবে পে অ্যাটেনশন টু দ্য রাইট ওয়ার্ডস। তো শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ শব্দ সেইগুলোতে অ্যাটেনশন দেওয়া। তো কম্পিউটারকেও সেইভাবেই ভাবানো শেখানো হলো। ট্রান্সফর্মার আর্কিটেকচার শিখছে এই কাজটাই করলো। যেরকম একটা উদাহরণ দিয়ে বলি যে, আমি নদীর ধারে ব্যাংকে বসেছিলাম। এখানে ব্যাংক মানে কিন্তু আমাদের মানি ব্যাংক বা টাকার ব্যাংকের কথা বলা হচ্ছে না। এখানে নদীর তীরকে বলা হচ্ছে। তো এখানে কম্পিউটার আমি নদীর ধার বা বসেছিলাম এইগুলো থেকে ও বুঝে যাচ্ছে এই ব্যাংক মানে হলো নদীর ধার। তাহলে ট্রান্সফর্মার আর্কিটেকচার হলো আশেপাশের শব্দগুলোতে মনোযোগ দিয়ে সঠিকটা বুঝে নেয়। এই ট্রান্সফর্মার আর্কিটেকচারটা আ বানানোর পরেই এআই এর পুরো গতিপথ বদলে গেল। এই যে জেনারেটিভ এআই উম আমি দেখিয়েছি যে জেনারেটিভ এআই নিজেই জেনারেট করতে পারে। ছবি আঁকতে পারে, গান বানাতে পারে, কোড লিখতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে। যার উদাহরণ হলো ChatGPT, Claude, তারপর Gemini, Midjourney। তো এরা সবাই হলো ট্রান্সফর্মার আর্কিটেকচার এর থেকে এসছে। তাহলে আগে এআই গুলো কি করছিল? কেবল চিনতে পারতো, শ্রেণীবদ্ধ করতে পারতো যে এটা এই ক্যাটেগরির ওই ক্যাটেগরি। কিন্তু 2020 সালে জেনারেটিভ এআই তারপরে সে কেউ তো সে গল্প লিখতে পারছে, ছবি তৈরি করতে পারছে, কোড, মিউজিক ফ্রম স্ক্র্যাচ একদম নতুন থেকে বানাতে পারছে। তাহলে আমরা দেখলাম এটা হঠাৎ করে আসেনি যে জেনারেটিভ এআই 2020 সালে যেটা এসছে এটা হঠাৎ করে আসেনি। তাহলে এটা এসছে বিবর্তনের মাধ্যমে। প্রথমে সিম্বলিক এআই, যদি তাহলে নিয়ম থেকে শুরু হলো, তারপর এক্সপার্ট সিস্টেম, তারপর ফাজি লজিক, হ্যাঁ না এর মাঝখানের জিনিসটাকে চিনতে পারা, তারপর এভলিউশনারি অ্যালগরিদম, এনএলপি, কম্পিউটার ভিশন, ডিপ লার্নিং, ট্রান্সফর্মার আর্কিটেকচার। তারপরে আমাদের জেনারেটিভ এআইটা এসছে। তাহলে প্রায় 70 বছরের এই যে মানবিক কৌতূহল ও পরিশ্রমের উদ্ভাবনের ফলে আজ আমরা এই জেনারেটিভ এআই এর ফল পাচ্ছি। যেখানে জেনারেটিভ এআই আমাদের সাথে আমাদের ভাষায় কথা বলতে পারছে। ভিডিওর এই অংশ আমরা ইন্টারনেট আর জেনারেটিভ এআই এর মধ্যে পার্থক্য দেখব। বিশেষত ইন্টারনেট যখন এসেছিল, তো ইন্টারনেট ছিল একটা তথ্যের বিপ্লব। সে হলো ইনফরমেশন বা তথ্যের দরজা খুলে দিয়েছিল। আর জেনারেটিভ এআই হলো বুদ্ধিমত্তার বিপ্লব, ইন্টেলিজেন্সের বিপ্লব। সে ইন্টারনেটে সেই তথ্য নিজে বিশ্লেষণ করে সমাধান দিচ্ছে। এই জিনিসটাই আমরা কতগুলো ফ্যাক্টসের মাধ্যমে বুঝবো কিরকম ইন্টারনেট কতটা কার্যকরী ছিল। সেটা যদি আমি এইটার মাধ্যমে বুঝি যে সলভস রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, মানে হলো বাস্তব সমস্যার সমাধান করে কিনা। দৈনন্দিন জীবনে আমরা যেসব সমস্যার সম্মুখীন হই সেই সমস্যার সমাধান ইন্টারনেট কিভাবে করে আর জেনারেটিভ এআই কিভাবে করে। তো ইন্টারনেট এখানে লেখা আছে দেখো, ব্রোক ডাউন ব্যারিয়ার্স অফ ইনফরমেশন অ্যাক্সেস। তো আমাদের তথ্য খুঁজে পাওয়ার যে ব্যারিয়ার বা বাধা ছিল সেটাকে ভেঙে দিয়েছিল। কারণ ইন্টারনেট যখন এসেছিল তখন সে সমাধান করেছিল তথ্য আদান প্রদানের সমস্যা।
আগে কোনো তথ্য দরকার হলে আমাদের কি করতে হতো? লাইব্রেরিতে যেতে হতো, বিশেষজ্ঞদের কাছে যেতে হতো, দূরের মানুষকে চিঠি লিখতে হতো। যা সময় ও খরচ সাপেক্ষ ছিল। ইন্টারনেট এই দেওয়াল ভেঙে দিয়েছিল। ফাউন্ড আনসার্স, যেমন উত্তর খুঁজে পাওয়া খুব সহজ হলো। কোনো কিছু জানতে চাইলে আমরা গুগলে সার্চ করতে পারি। কানেক্টেড এক্সপার্টস, যদি তোমার ডাক্তারখানায় যেতে অসুবিধা হয়, তুমি ঘরে বসেই অনলাইন ডাক্তার এর থেকে পরামর্শ নিতে পারো। এনেবেল রিমোট ওয়ার্ক, তো আমরা জানি কোভিডের সময় যেভাবে আমাদের ঘরে বসে কাজ করা যেত, ঘরে বসে কাজ করার সুবিধা হয়ে গিয়েছিল, এখনও সেটা বজায় আছে। এখন অনেক রিমোট ওয়ার্ক, ঘরে বসে ইন্টারনেটে কাজ করার অনেক দিক খুলে গেছে, অনেক পেশা উঠে এসেছে। যেরকম একটা এখানে উদাহরণ দেওয়া আছে, ফার্মার সার্চেস ফর দ্য ক্রপ ডিজিজ, যেন কোনো কৃষকের যে আহ, ফসল উৎপন্ন করে তার কিছু রোগ হলো, সে অনলাইনে সেই ডিজিজ সম্পর্কে জানতে পারে, পড়তে পারে, আর সেই অনুযায়ী সে ডিসাইড করতে পারে যে কোন ধরনের পেস্টিসাইড ব্যবহার করবে। কিন্তু ইন্টারনেটের একটা আহ, এখানে ড্রব্যাকস বা লিমিটেশনও আছে। যেমন এখানে লেখা, ইউ স্টিল হ্যাড টু টার্ন ইনফরমেশন ইন্টু সলিউশন ইউর সেলফ। তো টার্ন ইনফরমেশন সলিউশন ইউর সেলফ, সমাধান তোমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। ইন্টারনেট তোমাকে সমস্ত তথ্য দিয়ে দেবে। ইন্টারনেটটা একটা বড় লাইব্রেরির মতো ভাবতে পারো, সেখানে সব কিছুই আছে, তোমাকে সেটা খুঁজে নিতে হবে। তাহলে তথ্যকে কাজে লাগিয়ে আপনাকে সমাধান বের করতে হবে, সমাধান সে নিজে নিজে দেবে না। তো জেনারেটিভ এআই হলো এই সমস্যাটা সমাধান করলো। এই প্রবলেম উইথ ইন্টারনেট সলিউশন ইউর সেলফ। তো এবার যদি জেনারেটিভ এআই সেকশনে যাই, এখানে দেখো লেখা আছে যে ডেলিভার্স দ্য সলিউশন। এখানে এ শুধু তথ্য খুঁজে দেয় না, এ হলো তোমাকে সমাধানও দিয়ে দেয়। তো আমি অলরেডি বলেছি করতে পারে জেনারেটিভ এআই, যেখানে সে শুধুমাত্র তথ্য দেয় না, ডায়াগনোস, ড্রাফট কোডস অ্যান্ড অ্যাডভাইস ডাইরেক্টলি। মানে এটা আহ, লেখা তৈরি করতে পারে, পরামর্শ দিতে পারে। আপনি শুধু প্রশ্ন করবেন আর এআই সরাসরি কাজ করে দেবে। যেরকম এখানে কৃষক আহ, ফসলের ছবি তুলে এআইকে জিজ্ঞেস করলো, তো এআই শুধু সলিউশন, এআই শুধু তথ্যই দিল না, সে হলো কোন ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হবে আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সব কিছু একেবারে তোমাকে সমাধান দিয়ে দিতে পারে। আইডেন্টিফাই স্টেডিস অ্যান্ড গিভস ট্রিটমেন্ট স্টেপ, ধাপে ধাপে তোমাকে এই সলিউশনসগুলো দিয়ে দিতে পারে। তাহলে এখানে হলো তোমাকে নিজেকে সলিউশন বের করতে হতো, আর এখানে হলো ও জেনারেটিভ এআই নিজেই সলিউশন ধাপে ধাপে তোমাকে দিয়ে দিচ্ছে, ডিরাইভস দ্য সলিউশন। তো আমরা যদি পরের ফ্যাক্টটা দেখি, ইউজফুল অন ডেইলি বেসিস। তো আমরা প্রত্যেক দিনই ইন্টারনেটের উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল হয়ে গেছি। আহ, যেমন হলো নিউজ, খবর দেখার জন্য আমরা ইন্টারনেট ইউজ করি, ইমেল, শপিং, অনলাইন শপিং, ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল। এছাড়াও আমরা অনলাইন খাবার অর্ডার করা বিভিন্ন জায়গায়, তো সেটার জন্য আমরা ইন্টারনেটের আহ, সেটার জন্য আমাদের ইন্টারনেটের দরকার। এছাড়া ব্যাংকিং, ইন্টারনেটে পে করা, ফোনপে, ইউপিআই,
ইন্টারনেট ব্যাংকিং, এন্টারটেনমেন্ট, ইউটিউব, গান শোনা, ফেসবুক এইসবের আমরা প্রত্যেক দিনের অপরিহার্য অংশ হয়ে গেছে আমাদের। তো এটা একটা জায়ান্ট লাইব্রেরির মতো বড় একটা লাইব্রেরি যেখানে তুমি যা কিছু কোয়েরি করতে পারো। তো এখানে ইন্টারনেটের মূলত ব্যবহার হলো আমাদের আ খোঁজা, যোগাযোগ করা, কেনাকাটা করা, বিনোদন এইসব। আর এবার যদি আমি জেনারেটিভ এআই এর সাইডটা দেখি তো এখানে হলো পার্সোনাল অ্যান্ড প্রোঅ্যাক্টিভ। তো এটা পার্সোনাল আর প্রোঅ্যাক্টিভ মানে হলো এটা ব্যক্তিগত এবং প্রচণ্ডভাবে সক্রিয়। এটা অ্যাক্টস লাইক টায়ারলেস অ্যাসিস্ট্যান্স। এটা একটা সহকারীর মতো কাজ করছে। যেমন ধরো একটা অফিস কর্মী ইংরাজিতে ইমেল লিখতে ভয় পায়, এআই সেকেন্ডের মধ্যে সেটা লিখে দিচ্ছে। একজন মাতা শিশুর জ্বরের ওষুধের মাত্রা নিয়ন্ত্রণ করতে চিন্তিত, এআই তাৎক্ষণিক পরামর্শ দিচ্ছে। তাহলে এটা হলো ড্রাফট, এক্সপ্লেন, ব্যাখ্যা করে, টিউটার, মানে আমাদের শিক্ষকের মতো কাজ করে, অ্যাডভাইস, উপদেশও দেয়। এটা যদিও এখনো গ্রো করছে, স্টিল গ্রোয়িং ইন ডেইলি হ্যাবিটস। এটা অ্যাডপশন খুব তাড়াতাড়ি হচ্ছে, লোকেরা খুব তাড়াতাড়ি এটাকে গ্রহণ করে নিচ্ছে। এখানে মূল পার্থক্য হলো ইন্টারনেট একটা বড় লাইব্রেরির মতো, যেখানে সব তথ্য আছে, তোমাকে খুঁজে নিতে হবে। আর জেন এআই হলো লাইব্রেরির একজন ব্যক্তিগত সহকারী, যে কখনো ক্লান্ত হয় না, টায়ারলেস অ্যাসিস্ট্যান্ট, যে তোমার প্রশ্ন শুনে নিজে উত্তর খুঁজে এনে দেবে, তোমাকে খোঁজার দরকার নেই। যেরকম ধরো রাতের বেলা একটা স্টুডেন্ট একটা ম্যাথের কনসেপ্ট বুঝতে পারছে না, তো এআই কি করে, এটাকে স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝিয়ে দেবে। এরপরের ফ্যাক্টটা যদি আমি বিশ্লেষণ করি, ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্স, মানে বিশ্ব অর্থনীতিতে এর কি প্রভাব পড়েছে। আমরা সবাই জানি ইন্টারনেট বিশ্ব অর্থনীতিকে আমূল বদলে দিয়েছে। আমাদের ট্রিলিয়ন ডলার কোম্পানি সম্পর্কে সবাই জানে, যেমন গুগল, আমাজন, মেটা অর্থাৎ ফেসবুক। এছাড়া এগুলো তো বড় কোম্পানি, আর ছোট কোম্পানি বা নিজস্ব অনলাইন পণ্য কেনা বেচা করতে পারবে, ফ্রিল্যান্সার ঘরে বসে বিদেশি কাজ করতে পারে। তো ইন্টারনেট আসাতে আমাদের এই ডিজিটাল একটা অর্থনীতি তৈরি হয়েছে। আর এই পরিবর্তনটা হয়েছে ধীরে ধীরে 20-30 বছর ধরে। যদি জেনারেটিভ এআই এর কথা বলি, জেনারেটিভ এআই অর্থনৈতিক প্রভাব ইন্টারনেটের থেকেও আরো দ্রুত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাচ বলে একটি গবেষণাপত্রে প্রকাশ পেয়েছে যে আগামী 10 বছরে আহ, 10 বছরে এটি $7 ট্রিলিয়ন আমাদের বিশ্ব অর্থনীতিতে যোগ করতে পারে। তো আবিষ্কারের ক্ষেত্রে এআই কি করেছে, অনেক ড্রাগ ডিসকভারি, মানে হলো ওষুধ তৈরি 10 বছর থেকে মাসে নিয়ে এসছে, মানে সময় অনেক কমে গেছে। আর এটা হলো ফাস্টার অ্যান্ড পোটেন্সিয়াল ডিপার ইম্প্যাক্ট ইন দ্য ইন্টারনেটে এটির অনেক তাড়াতাড়ি এবং খুব গভীর একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। যেমন গার্মেন্ট ডিজাইন, কৃষি পরামর্শ, স্বাস্থ্যসেবা এআই ব্যবহার করে নতুন নতুন রপ্তানির সুযোগ তৈরি হতে পারে। তবে ঝুঁকিও আছে। যে দেশ এআই গ্রহণ করবে সে অর্থনীতিতে অনেক বেশি এগিয়ে যাবে। তারপরের ফ্যাক্টসটা যদি আমি আলোচনা করি, ইন্টারনেট আর জেন এআই কীভাবে নতুন নতুন কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে। যেমন ইন্টারনেট যখন এলো অনেকে ভয় পেয়েছিল ব্যাংক কর্মীরা চাকরি হারাবেন, দোকানদাররা ব্যবসা হারাবেন।
যেমন ট্রাভেল এজেন্টের ব্যবসা আর হবে না এইসব। কিন্তু এটা অনেক নতুন ধরনের কাজের সুযোগ করে দিল, যেরকম ওয়েব ডিজাইনার, এসইও স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার, অ্যাপ ডেভেলপার, ইউটিউবার এইসব। এই পেশাগুলোর কোনো অস্তিত্বই ছিল না ইন্টারনেটের আগে। এখন ওইগুলোতে স্বতন্ত্রভাবে লোকে কাজ করছে। সেরকম আমি যদি জেনারেটিভ এআই এর কথা বলি, জেনারেটিভ এআই আসাতে সবাই চিন্তিত হয়ে পড়েছে যে সাধারণ ডেটা এন্ট্রি, বেসিক ট্রান্সলেশন এইসবের কাজ আর থাকবে না। যদিও এটি নতুন নতুন রোলস তৈরি করেছে, যেমন প্রম্পট ইঞ্জিনিয়ার, এআইকে সঠিকভাবে নির্দেশ দেওয়ার যেসব কাজ, বিশেষজ্ঞ তাদেরকে প্রম্পট ইঞ্জিনিয়ার বলে। এআই ট্রেনার, এআইকে মানুষের মতো শেখানো কিভাবে যায় তার জন্য বিশেষজ্ঞ। এআই এথিক্স অফিসার, এআই যাতে ক্ষতিকর কাজ না করে তা নিশ্চিত করার কাজ যেসব বিশেষজ্ঞ করে। এআই প্রোডাক্ট ম্যানেজার, এআই দিয়ে পণ্য বানানোর যে বিশেষজ্ঞ। যখন 5 বছর আগে আমরা এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কথা ভাবতেই পারিনি, একটি নতুন একটা চাকরির রোল তৈরি করে দিয়েছে। আর এআই আসার আগে বাংলা ভাষাটা এতটা কার্যকর ছিল না। এখন তুমি এআইকে বাংলাতে প্রশ্ন করতে পারো, সেখান থেকে তুমি নতুন ভাষার টুল বানাতে পারো, কৃষিতে এআই এর পরামর্শ নিতে পারো। তো এটা গেল নতুন জব তৈরি করার যে সম্ভাবনা সেটা। এবার আছে পরের ফ্যাক্টে, অ্যাক্সেসেবল টু এভরিওয়ান, সবার কাছে এটাকে পৌঁছাতে পারছে কিনা। এবং ইন্টারনেট শুরুতে একদম সবার জন্য ছিল না। এটা কস্টলি হার্ডওয়্যার, খুব দামি হার্ডওয়্যারের জন্য ইংলিশ যারা জানতো তারাই, আর টেক সেভি ইউজার যারা একটু টেকনিক্যাল জ্ঞান ছিল তারাই ব্যবহার করতে পারতো। যেমন 1990 সালে ইন্টারনেট ব্যবহার করতে এইসব জিনিস লাগতো। তারপরে প্রায় 20 বছর ধরে আমাদের স্মার্টফোন এলো, ছোট চিপ এলো, ধীরে ধীরে দাম কমলো, বাংলা কন্টেন্ট বাড়লো। এবার যদি জেনারেটিভ এআই এর সহজলভ্যতার কথা বলি, এটা সহজলভ্যতার চিত্র এখনো গবেষণা করা হচ্ছে। সম্ভাবনা করা হচ্ছে যে ইন্টারনেটের চেয়েও গণতান্ত্রিকভাবে উঠতে পারে। যেমন এটি মোর লিঙ্গুইস্টিক্স, এখানে শুধু ইংরাজির ওপর ডিপেন্ড করে থাকতে হয় না। তুমি চ্যাট জিপিটি, ক্লডকে বাংলা, হিন্দি যে কোনো ভাষায় প্রশ্ন করলে সে সেই ভাষায় উত্তর দিয়ে দেয়। যেরকম একজন সাধারণ কৃষকও তার স্থানীয় ভাষায় পরামর্শ পেতে পারে। একজন সুবিধাবঞ্চিত শিশুও অনেক ভালো মানের পড়াশোনার সুযোগ পেতে পারে। কিন্তু এখানে কিছু বাধাও আছে। যেমন বেস্ট মডেলস যেগুলো, এআই এর যে বেস্ট মডেলসগুলো সেগুলোকে তোমাকে টাকা দিয়ে কিনতে হয়, সেগুলো পেইড। আর তোমার ভালো ইন্টারনেটেরও দরকার হয়, স্টেবল ইন্টারনেট, মানে ইন্টারনেটের স্পিড ভালো থাকতে হবে। আর একটা ভালো ভালো যেসব মডেলগুলো আছে সেগুলো মেনলি আমেরিকা আর চায়নাতেই তৈরি হচ্ছে। তাই প্রযুক্তির বৈষম্য বাড়ার আশঙ্কাও আমাদের উড়িয়ে দেওয়া চলবে না। সত্যিকারের সহজলভ্যতা আহ, নিশ্চিত করার জন্যে, যে মানুষের কাছে পৌঁছানোর জন্য আহ, সরকার ও প্রতিষ্ঠানগুলোকে সচেতনভাবে কাজ করতে হবে। তো তাহলে যদি আমি কনক্লুড করি, বা মোদ্দা কথা হলো, ইন্টারনেট তথ্যে বিপ্লব এনেছিল, যে ইনফরমেশন মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছিল। আর জেনারেটিভ এআই হলো বুদ্ধিমত্তার বিপ্লব, সেই তথ্যগুলো নিয়ে বিশ্লেষণ করে তোমাদেরকে সমাধান দিচ্ছে।
ইন্টারনেট বদলেছিল আমরা কিভাবে তথ্য পাই, জেনারেটিভ এআই বদলাচ্ছে আমরা কিভাবে চিন্তা করি বা কাজ করি। দুটোই মানব ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন। তবে আশঙ্কা করা হচ্ছে বা আশা করা হচ্ছে যে জেনারেটিভ এআই এর গতি ও গভীরতা ইন্টারনেটকেও ছাড়িয়ে যেতে পারে।